অধ্যাপক খান, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসলেন তখন আমেরিকা ফার্স্ট বলে তিনি যে নীতি প্রচলন করতে চাইলেন, সেখানে একটা কথা ছিল যে যুদ্ধ তিনি কমিয়ে নিয়ে আসবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরের বিষয়গুলোতে বেশি মনোযোগ দেবেন। সেই নীতির সাথে আসলে এই হামলা কিভাবে সামঞ্জস্যপূর্ণ হয়? ধন্যবাদ মঞ্জুর। আমার মনে হয় আলতাফ ভাই মেইন পয়েন্টগুলি হাইলাইট করেছেন, যে তেল থেকে শুরু করে তেলের সাথে অক্সিলারি যে বিষয়গুলি আছে এবং চীন কেন্দ্রিক যে একটা ভূকৌশলগত ভূ রাজনীতিগত অবস্থানটা তৈরি হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এইখানে। কারণ ল্যাটিন আমেরিকা এখন থেকে যেটা হবে সেটা হলো চীন ভার্সেস ইউনাইটেড স্টেটস ক্লিয়ারলি। কারণ আলতাফ ভাই কারেক্টলি বলেছে যে ভেনেজুয়েলাকে লোন দেওয়া এবং ল্যাটিন আমেরিকাতে চীনের যে বড় রকমের একটা বলয় তৈরি হচ্ছিল এই তেলকে কেন্দ্র করে, রেয়ার আর্থকে কেন্দ্র করে, কিংবা ইনফ্রাস্ট্রাকচারকে কেন্দ্র করে, যে দিক থেকেই বলা হয় না কেন, ফলে এইখানে যেরকম মানে তেলের ডাইমেনশনটা আছে, সেইখানে খুব স্বাভাবিকভাবেই চীনের ডাইমেনশনটা আছে। কিন্তু আপনার কোয়েশ্চেনের দুটো সরাসরি উত্তর আছে। প্রথম কথা হলো যে নভেম্বর 2025-এ মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি ডিক্লেয়ার করে। এইখানে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট বলা আছে। একটা হলো রিস্টোর আমেরিকান প্রিএমিনেন্স ইন দি ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র তার যে অতীতের যে প্রিএমিনেন্সটা ছিল সেটাতে ফেরত যেতে চায়, এবং ট্রাম্প প্রশাসন বরাবরই বাইডেন প্রশাসনকে এই ক্ষেত্রে দুর্বল হিসেবে দেখানোর চেষ্টা করে, যেটা ইলেকট্রাল প্লেজের মধ্যেই আছে। আর সেকেন্ড হলো ডিনাই এ নন hemispheric competitors. শব্দটা competitors, the ability to position forces or threatening capabilities in our hemisphere. তার মানে হলো যে তার নিজস্ব হেমিস্ফিয়ারে যদি অন্যান্য কোনো হেমিস্ফিয়ার থেকে পাওয়ার আসে, সেটাকে রেজিস্ট করা। এখানে সরাসরিভাবেই বিষয়টা চীন কেন্দ্রিক। সুতরাং এটাকে আমরা যদি দেখি যে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে তার যে ফ্লেক্সিবল রিয়ালিজমের কথাটা বলা আছে, অর্থাৎ সে যখন যে ধরনের বাস্তব পন্থা নেওয়া দরকার সে সেটা নিবে। সুতরাং এইখানে আর ওই লুকোচুরির জায়গাটা নাই, এই যে ডিপ্লোম্যাটিক ওয়ার্ডিং এর মাঝখানে যে আমরা এক কথা বলছি কিন্তু করছি আরেকটা, সেটার আর কোনো জায়গা নেই। ফলে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে সবকিছুই ক্লিয়ারলি বলা আছে। সেকেন্ড ইম্পর্টেন্ট বিষয়টা হলো রিসোর্স ইম্পিরিয়ালিজম বলে একটা শব্দ আছে, পার্টিকুলারলি অয়েলের ক্ষেত্রে এটা আসে। এবং ট্রাম্প মহাশয় কিন্তু আজকে থেকে না, বহু আগে থেকে ভেনেজুয়েলার যে অয়েল রিজার্ভটা আছে সেটাকে তিনি বলে আসছেন স্টোলেন ফ্রম দি ইউএস। কিভাবে? কারণ 76 থেকে 2007 সাল পর্যন্ত ভেনেজুয়েলায় যে তেলগুলি ছিল সেইগুলিতে বড় বড় আমেরিকান কোম্পানিগুলি ইনভলভ ছিল, কিন্তু 76 থেকে 2007 পর্যন্ত এই তেল ক্ষেত্রগুলিকে ন্যাশনালাইজেশন করে ফেলা হয়। এবং এই তেল ক্ষেত্রগুলিতে এখনো পর্যন্ত এস্টিমেট করা আছে যে 303 বিলিয়ন ব্যারেলের উপরে তেল আছে, যেটা পৃথিবীতে লার্জেস্ট অয়েল রিজার্ভ। এবং আপনি যদি এটাকে দেখেন, এই অয়েল রিজার্ভটা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কন্ট্রোলে আসে তাহলে তিনটা ঘটনা ঘটবে। দ্য ফার্স্ট ঘটনা সেটা হলো যে অয়েল প্রাইসিং এর ক্ষেত্রে এক ধরনের তার অধিকার দাঁড়াবে। সেকেন্ড হলো যে ইন্টারনাল যে ইনফ্লেশন আছে এই তেলের মাধ্যমে ইনফ্লেশনটাকে কিছুটা কন্ট্রোলে আনা সম্ভব হবে। আর থার্ড, তার যে ম্যানুফ্যাকচারিং সেক্টর, অর্থাৎ মেক আমেরিকা গ্রেট এগেইনের যে ম্যানুফ্যাকচারিং সেক্টর, এই ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য একটা নিরবিচ্ছিন্ন সস্তায় তেলের সাপ্লাইটা প্রয়োজন। সুতরাং সেই জায়গাতে গিয়েও এই বিষয়টা আসে। আর ড্রাগের যে প্রিটেক্সটা দেয়া আছে, এইটা আসলে যে খুব বেশি মানে ডিনাই করবার জায়গা আছে তাও না। কার্টেল দ্য লস দ্য লেস সোলেস, অর্থাৎ যে স্টেট স্পন্সর্ড নার্কো ট্রাফিকিং এর কথাটা বলা হচ্ছে, সেটা কিন্তু আর্জেন্টিনা বলেন বা যারা এই অ্যাগ্রেশনটাকে বা এই ইন্টারভেনশনটাকে সাপোর্ট করেছে, তারা কিন্তু এটাকে এগ্রি করেন। এল সালভাডোর বলেন কিংবা ইকুয়েডর বলেন, এবং ইসরায়েলের নেতানিয়াহু তো বলেছেন এই যে বোল্ড অ্যান্ড হিস্টোরিক লিডারশিপ। এইটা হলো আপনার যারা এটাকে সাপোর্ট করছে। এখন আমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এরকম একটা বড় ঘটনা ঘটে গেল, এটা কি ইন্টারনাল সাপোর্ট ছাড়া হয়েছে? অ্যাবসলিউটলি না। তার মানে ইন্টেলিজেন্স সোর্সেস যেগুলি ছিল মাদুরোর সার্কেলের মধ্যে, তারা যেরকম এটাকে সাপোর্ট করেছে। এবং খুবই ইম্পর্টেন্ট আর একটা বিষয় যে ভেনেজুয়েলান মিলিটারি হাই কমান্ড কিন্তু খুব বেশি অ্যাক্টিভ হয় নাই। তার মানে একটা ট্যাসিট
এক ধরনের সাপোর্ট কিন্তু ভেনেজুয়েলার মিলিটারির ছিল, সেটা অস্বীকার করবার মতো কোনো জায়গাই নেই। এবং সেই সাথে অপোজিশন লিডার মারিয়া করিনা মাসাডোকে যে নোবেল প্রাইজ দেওয়া হলো এবং তার যে ভিউ অন ভেনেজুয়েলাস অয়েল অ্যান্ড গ্যাস রিজার্ভস, এবং সেই ক্ষেত্রে কিন্তু তাকে দেখা গেছে যে ডোনাল্ড ট্রাম্পের বিজনেস মিটিংগুলি মায়ামিতে, সেখানেও কিন্তু তাকে দেখা গেছে তেল এবং অন্যান্য বিষয় সংক্রান্ত আলোচনার মধ্যে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ইন্টারনাল যে বড় ধরনের রেজিস্ট্যান্স আসার কথা, মিলিটারি রেজিস্ট্যান্স বা পলিটিক্যাল রেজিস্ট্যান্স বা সিভিল সোসাইটি রেজিস্ট্যান্স, কোনোটাই কিন্তু আসে নাই। তার মানে আপনি যদি এই প্রত্যেকটা দিক চিন্তা করেন, এই বিষয়টাকে আসলে খুব বেশি মানে সরলীকরণ করে দেখার উপায় নাই যে এটা শুধুমাত্র তেল কেন্দ্রিক বা ড্রাগ কেন্দ্রিক, বাট এসেনশিয়ালি দেখা যাচ্ছে যে গ্লোবাল যে পলিটিক্যাল স্ট্রাকচার আছে এই পুরোটাই কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে। আর আলতাফ ভাই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমার মনে হয় এটা একটা বড় ঘটনা ঘটবে, কারণ এইটা হলো দ্য টেস্ট কেস অ্যান্ড টেস্ট কেস ফর দি ইউনাইটেড নেশনস। এরপরে ইউনাইটেড নেশনসের ভবিষ্যৎটা কি? গাজার বিষয়ে দেখা গেছে, ইউক্রেনের বিষয়ে দেখা গেছে, এখন ভেনেজুয়েলার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল আইনের ব্যত্যয় ঘটেছে। সুতরাং সেই জায়গাতে আসলে ইউনাইটেড নেশনসের ভবিষ্যৎ গতি প্রকৃতি কি হবে, এইটা এখন একটা দেখার মতো ঘটনা ঘটবে মানে বিশ্বের জন্য, যে এই ইন্টারন্যাশনালাইজেশন বা ইন্টারন্যাশনালিজম বা মাল্টিল্যাটারালিজম, এই পুরোটা যে এখন একটা বড় রকমের হোঁচট খেলো, সেটা আমার কাছে মনে হয় যে আলতাফ ভাই যেটা হাইলাইট করেছেন, এটা আমি মনে করি অন্ততপক্ষে এইটা একটা বড় টেস্ট কেস হবে গ্লোবাল কমিউনিটির জন্য, যে তারা কি মাল্টিল্যাটারালিজমে থাকবেন না রিজিয়নালিজমে যাবেন, নাকি অল্টারনেটিভ রিজিয়নাল ইনস্টিটিউশনসগুলি তৈরি হবে এবং সেইখানে আমরা আরও ব্লক পলিটিক্স দেখবো। এবং খুব স্বাভাবিকভাবে এটা কোনো অবস্থাতেই শান্তি সমৃদ্ধির দিকে কোনো অবস্থাতেই যাবে না। এটা মাল্টিপল ফ্যাক্টরস, মাল্টিপল রিজিওনাল ব্লক তৈরি হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে ভবিষ্যৎ কী হবে এটা আসলে আমাদের জানা নাই, কারণ এটার সাথে এআই টেকনোলজি, আনম্যান্ড সার্ভেইলেন্স সিস্টেম প্রত্যেকটা জিনিসে আসবে এবং এটাকে আরো বেশি বেগবান করে ফেলবে।